ছোট্ট একটি শিশু তার বাবার সাথে হাঁটি হাঁটি পা পা করে তার বাবার হাত ধরে মেলায় গিয়েছিল। শিশুটি যখন দেখলেন যে মেলায় অনেক রং বেরঙের ঘুড়ি উড়াচ্ছে এবং বেলুন উড়াচ্ছে, তখন শিশুটি বলল যে বাবা, ওই লাল বেলুনটা আমাকে কিনে দাও, ওই লাল বেলুনটা দেখো কিভাবে আকাশে উঠছে। তখন শিশুটির বাবা বলল যে আসলে বাবা, এই লাল বেলুনটির পক্ষে আসলে উড়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে এটার মধ্যে যে গ্যাস রয়েছে, এই গ্যাসটা আকাশে উঠতে সাহায্য করছে। এই মুহূর্তে আজকের আমার এই গল্পটি বলার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই অর্থাৎ 5ই আগস্টের পর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা মণ্ডলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল নেতাকর্মীরা একটি কথা বলেছিলেন যে এই প্রশাসনের, যেমন আর্মি, র্যাব, বিডিআর, এই ধরনের যারা পুলিশ প্রশাসনে রয়েছে তাদের ড্রেস পরিবর্তন করা হবে। আসলে ভাই, পরিবর্তন করলে একটি দেশের মানুষের যদি মন পরিবর্তন না হয়, তাদের যদি স্বভাব পরিবর্তন না হয়, তাদের চরিত্রের যদি পরিবর্তন না আসে, তারা যদি মূলত দেশপ্রেমিক না হয়, তাহলে আসলে এই ড্রেসকে আমরা যেভাবেই পরিবর্তন করি না কেন, ওই বেলুনের মতো সেটা রঙিন হোক বা সাদা কালো হোক কিংবা সবুজ রঙের হোক, যদি ভেতরে যদি গ্যাস না থাকে, যেই গ্যাসটা আকাশে উঠতে সাহায্য করে, যদি সেই গ্যাসটাই না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের চরিত্রকে চেঞ্জ করতে পারবো না। আমরা কখনোই একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের যে সততার প্রয়োজন আছে, আমাদের নিষ্ঠার প্রয়োজন আছে, আমাদের একনিষ্ঠ যে দেশপ্রেমের প্রয়োজন আছে, আসলে কখনো এটা সম্ভব নয়। আমি হয়তো অনেক সময় অনেক কথাই বলে থাকি, কারণ হয়তো আমার কথাটা অনেকে মনে প্রাণে কতটা আমাকে শ্রদ্ধা কিংবা ভালোবাসার দৃষ্টিতে দেখেন আমি জানি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে সঠিক কথাটা বলার জন্য। এই মুহূর্তে আমাদের এই 1971 সালের পর থেকে যেভাবে বাংলাদেশের প্রশাসনকে এই রাজনৈতিক নেতারা, শুধু আজকে নয়, বঙ্গবন্ধুকেও আমরা দেখেছি, আমাদের তখন জন্ম হয়নি, আমাদের ইতিহাস থেকে বলে তিনি যেভাবে এদেশের এই প্রশাসনকে ব্যবহার করেছেন ব্যক্তিগত স্বার্থে, এবং সেটা 71-এর পর 75-এর পর আমরা দেখেছি জিয়াউর রহমানকে প্রশাসনকে ব্যবহার করতে, তারপর এসেছে এরশাদকেও প্রশাসন ব্যবহার করতে দেখেছি, তারপর এসেছে খালেদা জিয়াকেও দেখেছি, আর শেখ হাসিনার কথা তো তুলনাই হয় না। কারণ তিনি যেভাবে প্রশাসনকে ব্যবহার করেছেন তার ব্যক্তিগত স্বার্থে, অর্থাৎ তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য যে স্বৈরতন্ত্রের মনোভাব নিয়ে এই রাষ্ট্রীয় অবকাঠামোকে ব্যবহার করেছেন, আপনার আর্মিকে ব্যবহার করেছেন, পুলিশকে ব্যবহার করেছেন, বিডিআরকে ব্যবহার করেছেন, র্যাবকে ব্যবহার করেছেন, সব কিছু মিলে যে প্রশাসনকে তারা এই দেশের স্বার্থে ব্যবহার না করে ব্যক্তির স্বার্থে ব্যবহার করে আজ যে দেশের মানুষের সাথে যেই সাংঘর্ষিক রূপটা নিয়েছিল এই জুন জুলাই, এই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে খেয়াল করেছি। যার কারণে আজকে পুলিশ মাঠে নামতে পারছে না। আপনার র্যাব, সে নারায়ণগঞ্জের 7 খুনের আসামি, তাদের এই সাবেক এই মন্ত্রীর জামাতা এবং র্যাব প্রধান ছিলেন, তিনি যেভাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন, যে 7 আসামিকে 7 খুনের যে আসামি, তারা 2 জন, একজন র্যাবের অফিসার, একজন মন্ত্রী। আসলে এই বিষয়গুলো আমরা যদি প্রথম থেকে 1971-এর পর থেকে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, যদি আমরা এই বিষয়গুলোকে যদি আমরা দেশপ্রেমিক হিসাবে আমরা দেশ পরিচালনা করতাম, কিংবা নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, তাহলে আজকে এই যে বিতর্কিতর যে স্থানটা, আজকে বাংলাদেশের যে বিতর্কের একটা জন্ম দিয়েছে এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর, আর্মি, সব কিছু মিলে
যেভাবে বিতর্কের সৃষ্টি করেছে, এই বিতর্কটা হয়তো আমাদের আর দেখতে হতো না। আজকে আমাদের এই ড্রেস পরিবর্তনের কথা এই বর্তমানে আসতো না। আসলে ড্রেস পরিবর্তন করে কতটা লাভ হবে সেটা আমি জানি না। তবে একটি জিনিস মনে রাখবেন, যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, একজন মানুষ যদি সে একেবারে 100% সৎ না হয়, তার ড্রেসের মধ্যে যদি একেবারে কোরআন শরীফ খচিত, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত তার শরীরে লাগানো হয়, তারপরেও সে শুধরাবে না। তার কারণ আমরা দেখেছি এরশাদ মাঝে মাঝে 1989 থেকে 91 পর্যন্ত এরশাদ বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে মসজিদের মধ্যে যেয়ে বলতেন যে আজকে আমি গতকালকে স্বপ্নে দেখেছি আপনাদের মসজিদে নামাজ পড়ছি। এই যে একটা মিথ্যা কথা আমি এরশাদের মুখ থেকে শুনেছি। শেখ হাসিনা তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, প্রতিদিন কোরআন শরীফ পড়তেন। খালেদা জিয়া তিনিও পড়তেন। আমাদের আসলে এত কিছু পড়ার পরেও, এত কিছু করার পরেও আজকে কেন তাদেরকে নিয়ে এত সমালোচনা, তাদের বিরুদ্ধে এত আপনার খুনের মামলা, তাদের বিরুদ্ধে কেন এই স্বৈর শাসনের যে তুকমা লাগিয়ে দিয়েছে, তাদের কপালে যে আপনার সেই চিহ্নগুলো রয়েছে। আসলে মানুষ এবং একজন রাজনীতিবিদ যখন সে মূলতভাবেই সে দেশপ্রেমিক না হবে, দেশের কথা চিন্তা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার যদি সমস্ত দেহের মধ্যে কোরআন শরীফ এবং মাথার মধ্যে কোরআন শরীফ, হাতে কোরআন শরীফ, পিঠে কোরআন শরীফ বেঁধে দেওয়া হয়, আমি কখনোই শুধরাবো না। একমাত্র উপায় হচ্ছে শুধুমাত্র আপনি ভালো হয়ে যান, আমি ভালো হয়ে যাই, আপনিও ভালো হয়ে যান। আমি ভালো হলেই সমস্ত দুনিয়াটা ভালো। এই মুহূর্তে আমার খুব হাসতে ইচ্ছা করছিল যে দেখলাম যে এই 3 বাহিনীর যে ড্রেসের যে পরিবর্তন, এই পরিবর্তন করে কী লাভ ভাই? আমাদের এই নারায়ণগঞ্জের শামীম ওসমানও কিন্তু প্রায় 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তিনি এখন মনে করলেন যে পুলিশের ভয়ে পালিয়ে তিনি কোথায় আছেন আল্লাহ জানে। আমাদের সালমান এফ রহমান, যাকে গাউসে কুতুব পীরে আউলিয়া বলা হয়, পীর সাহেব, তিনি দাড়ি মোষ কামিয়ে একেবারে হরে কৃষ্ণর মতো তিনি যেভাবে এই সদরঘাট দিয়ে পালাতে চেয়েছিলেন, দুর্ভাগ্যবশত তিনি ধরা খেয়েছেন। তো এই যে একটা অবস্থা, যার ভেতরে আল্লাহর কোনো ভয় নেই, যার ভেতরে কোনো দেশপ্রেমিক নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করে বিদেশে যেভাবে পাচার করেছেন, এই ধরনের লোক এবং প্রশাসন, পুলিশকে আজকে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারছে না। আমি কিছুদিন আগে একটা পুলিশের সাথে কথা বললাম, একজন এসআইয়ের সাথে। তিনি বলল যে ভাই আমি কিভাবে আসামি ধরবো। এই যে দেখেন 2 মিনিট আগে আমাকে সে ভিডিও ফুটেজ দেখালো যে এইতে চাষারাতে অর্থাৎ নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশ আহত, তার মুখে চোখে আপনার চিহ্নের আঘাত, রক্ত বের হচ্ছে। তার একটি কারণ, আজকে আমরা এই পুলিশ প্রশাসনকে এই রাজনীতিবিদরা ব্যবহার করে তাদের উপর আপনার মনে করেন যে আইনের প্রয়োগ না করে রাজনৈতিক যে প্রয়োগটা করেছে, ক্ষমতার যে দাপট দেখিয়ে আজকে পুলিশ প্রশাসনকে, র্যাবকে, আর্মিকে এবং এই বিভিন্ন বাহিনীকে আজকে তারা বিতর্কিত করে তুলেছে। আজকে এই মুহূর্তে বিচার হওয়া উচিত এই রাজনীতিবিদদের, কোনো পুলিশের বিচারের কোনো প্রয়োজন নেই আমি মনে করছি। তার কারণ পুলিশের বিচার কেন করব? পুলিশ আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা আমাদের একেবারে একজন কর্মী। আজকে যারা এই পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে, আর্মিকে ব্যবহার করে তারা বিতর্কিত হয়েছে। এই মুহূর্তে আমি মনে করি পুলিশ তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার পর তারপর পুলিশের ড্রেস পরিবর্তন করা হোক, দেশের আর্মির পরিবর্তন করা হোক, বিডিআরের পরিবর্তন করা হোক, র্যাবের পরিবর্তন করা হোক। আমি মনে করছি যে আসলে একটি ড্রেস পরিবর্তন করলে একটি জাতিকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
একটি ড্রেস পরিবর্তন করা মানে একটি দেশের মানচিত্রকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। একটি ড্রেস পরিবর্তন করে মানুষের মনকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আমি এই ড্রেস পরলেও চুরি করব, আমাকে কোরআন শরীফ বেঁধে দিলেও আমি চুরি করব। আপনারা দেখেছেন যে আমরা মাঝে মাঝেই দেখি যে যারা ইসলামিক স্কলার, যারা ইমাম সাহেব, যারা একেবারে আউলিয়া দরবেশ, তারা মসজিদের মধ্যে ধর্ষণ করছে। বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় বলৎকারী করছে। তাহলে কি ভাই তারা কি কোরআন শরীফ পড়ে নাই? তাহলে তারা কি ইসলাম জানে না? তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে। চরিত্র যতক্ষণ ভালো না হবে পৃথিবী কারো কোনো ক্ষমতা নেই যে আমার ড্রেস পরিবর্তন করলে আমি ভালো হওয়ার কোনো সুযোগ। তাদের মধ্যে তো প্রচুর পরিমাণে আপনার একবার কাবলি সেট পরা, তাদের পাঞ্জাবি, পায়জামা, মাথায় টুপি, হাতে তসবি নিয়ে তারা আল্লাহ 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 করছে। আসলে কি তারা ভালো হয়েছে? এক ফোঁটাও ভালো হয়নি। তাদের ভালো হওয়ার মতো কোনো সুযোগ নেই। একটাই কারণ, তাদের জন্মগতভাবে যে তাদের উপর যে দোষ, তাদের যে চরিত্রে যে দোষ রয়েছে, এটা কখনো তসবি হাতে দিলেও দোষ যাবে না। আবার পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জন্য এই পৃথিবীটা বেঁচে আছে, যাদের জন্য পৃথিবীটা একটা সমন্বয়ের মধ্যে আছে। এই যে দেখেন, অনেক মানুষ আছে নামাজও পড়ে না, রোজাও করে না, অথচ তারা কাউকে ক্ষতি করে না। তারা কোনো ক্ষমতার দাপট দেখায় না। তারা কারোটা খায়ও না, কারোটা পড়েও না, কারো ক্ষমতা দিয়ে চলে না। তারা তার মতো নিজস্বভাবে চলে। পৃথিবীতে এমনও কিছু লোক আছে যারা একেবারে সাধারণভাবে চলাফেরা করে, অথচ তারা ইসলামের বিষয়ে অনেক কিছু জানে। আবার অনেক না জানেও, কিচ্ছু জানে না, তারপরও ওই যে মুসল্লি মাওলানা যারা মসজিদের মধ্যে বলৎকারী করছে, যারা এই মসজিদের টাকা চুরি করে খাচ্ছে, তারা কিন্তু অনেকেই ভালো আছে, অনেকেই খারাপ আছে। এই দিকগুলো খেয়াল করে আসলে আমাদের ড্রেস চেঞ্জ করলে আমরা কখনোই পরিবর্তনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।